মর্নিং। এখন সকালবেলা সকাল 6:30টায় রওনা হয়েছি শালিমারের উদ্দেশ্যে। রাস্তা পুরো ফাঁকা, রাস্তায় গাড়ি ঘোড়া খুবই কম আছে। যে রাস্তা পার হতে লাগে ঘন্টা দেড়েক, সেই রাস্তা মোটামুটি আধ ঘন্টার মধ্যে চলে আসছে। এখানে রাস্তায় কোনো টোটো নেই, ভ্যান নেই, পরিষ্কারভাবে রাস্তা আছে, পরিষ্কার যাওয়া যাচ্ছে। এখন গাড়ির স্পিডও ভালো তোলা যাচ্ছে। এখন দাঁড়িয়ে আছি শালিমার স্টেশনের বাইরে। শালিমারে 7:53 বাজে। আমার পেছনে এটা শালিমার স্টেশন। আর আমাদের ট্রেন হচ্ছে গিয়ে ধৌলি এক্সপ্রেস 9:15-তে। এখন বাইরে দাঁড়িয়ে আছি আমরা, সবে এসে দাঁড়ালাম। দেখা যাক এখন বাইরে কিছু খাবার দাবার খেয়ে দিয়ে টিফিন করে উঠলেই ভালো হয়। সেটা দেখছি কি পাওয়া যায়, কি পাবো কি না পাবো তার তো ঠিক নেই। এখন বাইরে টিফিন করে ওঠাই ভালো। বাইরে টিফিন করে এখন উঠি। সকালবেলা যখন এসছি ভালোই, বেশ ওয়েদারটা ভালো ছিল, ভালো লাগছিল, বেশ ভালো। রাস্তাঘাট ফাঁকা, বেশ তাড়াতাড়ি চলে এসছি। ওখান থেকে 6:30টায় রওনা দিয়ে 15টার মধ্যে শালিমার স্টেশনের মধ্যে চলে। দেখা যাক কী খাবার দাবার পাওয়া যায়। এখানে তো অনেকগুলো খাবার দাবারের দোকান আছে। কোনদিকে? ডিম টোস্ট ওখানে। আর এখানে কি আছে? বাবা, শসা মশা সবই আছে এখানে। তরমুজ খাবে? তরমুজ, শসা, চা আছে, ইডলি দোসা আছে। ডিম টোস্ট হবে? কত দাম? হ্যাঁ, কত? 30। বাটার টোস্ট নিয়ে যাবো না? ওই দে কেক আছে, তো কেক আছে, বিস্কুট আছে, কেক বিস্কুট যে কোনো নিয়ে যাবো। করো, দুটো টোস্ট করো। শালিমার স্টেশনে দাঁড়িয়ে আছে এখন। আমাদের গাড়ি দিয়েছে 3 নম্বরে। 1 নম্বর থেকে এখন 3 নম্বরের দিকে যাচ্ছি। দেখা যাক, ব্যবস্থা ভালোই আছে। চলমান সিঁড়ি আছে এখানে করা। চলমান সিঁড়িতে নেমে আপনাকে উপাস থেকে উঠে 3 নম্বরে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। লিফটও করা আছে, সিঁড়িও করা আছে। লাগেজ নিয়ে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়া কোনো অসুবিধা নেই। শালিমার স্টেশনে এসে একটা জিনিস খুব ভালো লাগলো, র্যাম্পের মতো আপনার স্প্লেটার লাগানো আছে, যেটা জিনিসপত্র তুলতে কিংবা বয়স্ক লোক আসতে খুবই সুবিধা হয়। খুব একটা স্পিডও নয়, আস্তে আস্তে আসে, খুবই ভালো। মানে আমার দেখা প্রথম এটা হলো, এটা অন্য কোনো স্টেশনে এখনও পাইনি। এই স্টেশনে, শালিমার স্টেশনে নতুনভাবে দেখলাম, খুব ভালো লাগলো। এটা দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছে আমরা। এখন যেদিকে আমাদের পড়েছে C2 কম্পার্টমেন্ট, C2 কম্পার্টমেন্ট দিয়ে এগিয়ে যাচ্ছি। এখন আমাদের সিট নাম্বার 5-6। ভেতরে গিয়ে দেখি ভালোই ভিড় আছে এখানে, যাওয়ার জন্য যথেষ্ট ভিড় আছে ট্রেনের কম্পার্টমেন্টে। সব পুরী যায়, ট্রেনটা পুরী অবধি যাবে, কিন্তু আমরা মাঝখানে বালাসোরে নেমে যাব। 228 কিলোমিটার এখান থেকে বালাসোরে নেমে যাব। পুরী অবধি প্রচুর প্যাসেঞ্জার আছে। ভেবেছিলাম গরমে হয়তো একটু ফাঁকা থাকবে, কিন্তু না, এখানে যথেষ্ট প্যাসেঞ্জার রয়েছে, যার কারণে প্ল্যাটফর্মে ভালোই ভিড় আছে। এখন যে লোকাল প্যাসেঞ্জার না পুরীতে যাওয়ার প্যাসেঞ্জার, এটা বুঝতে পারছি না। এটা হলো C2 কম্পার্টমেন্ট।
যাওয়া যাক ভেতরে কি আছে দেখি। আমাদের সিটটা কোথায় পড়েছে, ভেতরে কোন জায়গাটা। এই হলো ট্রেনের অবস্থা। বাবারে লাগেজ কার লেগে যেতে পারে। বাথরুম কিন্তু এখনো গাড়ি ছাড়েনি, যেহেতু পাই পরিষ্কার আছে, এখনো কোনো সমস্যা নেই, এখন যথেষ্ট পাই পরিষ্কার আছে বাথরুমের। এরপরে কি অবস্থা হবে সেটা বলতে পারছি না। 9:15-তে 128 শালিমার এক্সপ্রেস, যেটা শালিমার থেকে পুরী যায়, ধৌলি এক্সপ্রেস, সেটা শালিমার থেকে ছাড়বে 9:15-তে। 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমাদের বগি হচ্ছে C2 থেকে এখন গাড়ি ছাড়বে 9:15। এরপরে দাঁড়াবে সাঁতরাগাছিতে। সাঁতরাগাছির 2 মিনিট দাঁড়াবে। সাঁতরাগাছির পরে দাঁড়াবে হচ্ছে আপনার খড়গপুরের পরে কোথায় দাঁড়াবে আপনাদের বলছি, এবং ট্রেন রাইট টাইমে যায় কিনা সেটাও আপনাদের। শালিমার রেস্টুরেন্টটা যেটা ভেবেছিলাম সেটা না, অনেক সাজানো গোছানো আছে। যেটা হচ্ছে গিয়ে সবথেকে বড় জিনিস, পাবলিকের উপরে খুব নজর দেওয়া হয়েছে। পাবলিক এখানে যাতে আরামসে উঠতে পারে, নামতে পারে, সেরকম সমস্ত ব্যবস্থা করা আছে। এখন 9টা বাজে, টাইম 9:15-র মধ্যে। সবাই ওঠার জন্য ব্যস্ত হয়ে রয়েছে। এখন চারিদিকে লোকজন যা দেখছি খুবই ব্যস্ত আছে, যার সিটে ওঠার জন্যই ব্যস্ত হয়ে রয়েছে। দেখি ট্রেন রাইট টাইমে ছাড়ে নাকি দেরি করে ছাড়ে, সেটা দেখার জন্যই এখন অপেক্ষা করতে হবে। 15 মিনিট পরে ট্রেনটা ছাড়বে 9:15-তে। বাইরে প্রচণ্ড গরম, ভেতরে খুব আরামসে বসে আছি। বাইরে যা গরম, বাইরে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, এতটা গরম পড়েছে। সকালবেলা মেঘলা ছিল, রোদটাও কম ছিল, তখন অতটা বোঝা যায়নি গরম কেমন পড়েছে। আর এখন মারাত্মক গরম। চিপস কিনে এখন চিপস খাওয়া হচ্ছে, চায়ের অপেক্ষায় বসে আছি। এখন দেখা যাক চা কখন আসে। চা আসলে চা তখন নেওয়া যাবে, না হলে চিপস কতক্ষণ চলবে সেটাই ভাবছি। গভর্নমেন্টে মনে হয় কেউ সিগারেট খাচ্ছে, যার জন্য এখানে RPF খুব কড়াকড়ি চেকিং, প্রতিটা কম্পার্টমেন্টে চেক করছে কেউ কোনো জায়গা বিড়ি কিংবা সিগারেট খাচ্ছে কিনা, দাহ্য পদার্থ কিছু নিয়ে উঠেছে কিনা বলে চেকিং করছে, এবং সঙ্গে ফাইনও করে দিচ্ছে। এদিকেও আছে, এদিকেও আছে, দুদিকেই কিন্তু রয়েছে। দাহ্য পদার্থ নিয়ে কেউ উঠলে কিংবা বিড়ি সিগারেট খেলে এখান থেকে ফাইন করবে অবশ্যম্ভাবী, কারণ যে হারে পুলিশ রয়েছে এবং আধিকারিক রয়েছে, তাতে করে খুব ওরা রীতিমতো দৌড়াদৌড়ি করছে ধরার জন্য, যে কোথাও কোনো যদি কেউ সিগারেট খায় কিংবা দেখেন আমার দৌড়ে যাচ্ছে। ঠিক কাটায় 9:15-র সময় শালিমার স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো। পরবর্তী স্টেশন হচ্ছে সাঁতরাগাছি। এই ট্রেনের গন্তব্য হচ্ছে গিয়ে পুরী, কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে বালাসোর। মাঝখানে আমরা বালাসোরে নেমে যাব। পথিমধ্যে ট্রেনটি 7টা হল্ট স্টেশন এবং 45টা ইন্টারমিডিয়েট স্টেশন অতিক্রম করবে। 12821 ধৌলি এক্সপ্রেসে মোট 21টা কম্পার্টমেন্ট আছে। এটা LHB রেক দ্বারা গঠিত। মোট কম্পার্টমেন্ট আছে একটি আপনার ইকোনমিক ক্লাস, 3টে সেকেন্ড সিটিং আনরিজার্ভ কোচ, 11টা নন এসি চেয়ার কার, একটা পেন্ট্রি কার, আর 3খানা এসি চেয়ার কার দিয়ে এই ধৌলি এক্সপ্রেস গঠিত, যা পুরীর উদ্দেশ্যে রওনা দেয়। আমার স্টেশনে না আসতে চাইলে সাঁতরাগাছিতেও আসতে পারে। সাঁতরাগাছি যাত্রার একটু সুবিধা আছে, ওখান থেকে সোজা আপনার কোনা হাইওয়েতে সাঁতরাগাছি চলে আসলেন, সেখানে থেকে উঠতে পারেন, সেখান থেকে বোর্ডিং করতে পারেন। সেখানে 2 মিনিট দাঁড়াবে ট্রেনটা, 2 মিনিটের মধ্যে আপনাকে উঠতে হবে। সাঁতরাগাছিতে বোর্ডিং করলেও হবে, শালিমার থেকে উঠলেও।
ছাড়ার সময় হয়ে গেছে 9:30 বাজে। 9:30-এর সময়ই সাঁতরাগাছি স্টেশনে চলে এসছে, টাইমই এসছে 15 মিনিটের মধ্যে। এখন এরপরে স্টেশন হচ্ছে গিয়ে খড়গপুর। খড়গপুর কখন দাঁড়ায় সেটা দেখার। দেখা হবে রানী শিরোমণি লোকালের 18002 রানী শিরোমণি লোকাল। এখন আমাদের সঙ্গে দেখা হবে 128-42 করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে। এই ট্রেনের সাক্ষাৎ হবে করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে। কোথায় সাক্ষাৎ হয় সেটাই দেখার। এই মুহূর্তে ভালো স্পিডে চলছে ট্রেন, 107-8 চলছে, যথেষ্ট স্পিডে এখন ট্রেন চলছে, ভালো স্পিড নিয়ে। এখন আমাদের ট্রেন ক্রস করবে 120-77 হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের সঙ্গে। হকারের কোনো খামতি নেই, যা চাইবেন সবই পাবেন। অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে হাঁপিয়ে গেছি, একটু চা খেয়ে একটু রেস্ট নিই। বাইরে যা গরম, এত মশলা চা, হ্যাঁ ভালোই লাগছে খেতে। খেতে পারতো একটা মশলা চা, কিন্তু খাবে না খাবে না খাবে না, আমি একাই খাই। খাবেন মশলা চা? আসুক তাহলে, মশলা চা ভালো, খেতে খারাপ না। এবার আসলে পরে একটা নিয়ে নেবেন। টিফিন খেয়েছেন কিছু? এই রয়েছে ব্রেড অমলেট, যাচ্ছে। এখন আমাদের সঙ্গে ক্রস হবে 15-227 মুজাফরপুর এক্সপ্রেসের সাথে। ট্রেন ক্রস করবে এই মুহূর্তে 22-500 ট্রেন ডিব্রুগড় সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। স্টেশন গেল, স্টেশনের নামটা কিন্তু ভারী সুন্দর। নামটা হচ্ছে ঘোড়াকাটা। নামের মানে কি জানি না, কিন্তু নামটা বেশ ভালোই লাগলো, নতুনত্ব নাম মনে হলো, ঘোড়াকাটা। আপনারা যদি নামের মানে জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘোড়াকাটা মানে কি।
খিরাই ঢোকার আগে পড়বে কাঁসাই নদী। কাঁসাই নদীর পরেই খিরাইটা অবস্থিত, যেখানে মানে বিভিন্ন ধরনের ফুলের চাষের জন্য বিখ্যাত। শীতকালে আসলে অনেক রকম ফুল এখানে দেখতে পারবেন। ট্রেন থেকে এখনও গরমকালে কিছুটা ফুল দেখা যায়, খুবই সুন্দর লাগবে ট্রেন থেকে দেখতে। ফুলের চাষ হয়েছে, মানে প্রচুর ফুলের চাষ হয়েছে, সব দেখাতে পাচ্ছি না, ট্রেনের জন্য ভালো স্পিডে যাচ্ছে, কিন্তু মাঠে যত চোখ যাচ্ছে তত দূর ফুলের চাষ হয়েছে। এখানকার প্রধান জীবিকা হচ্ছে কি ফুল, আর নানান রকম ফুলের চাষ হয়। শীতকালে আরও বেশি হয়, এখন একটু কম হয়েছে। ট্রেনে চলার পথে অনেক রকম হকার দেখেছি, চা, পান, বিড়ি, সিগারেট, ঝালমুড়ি সব কিছুই দেখেছি, কিন্তু এই প্রথম দেখলাম কেউ বই বিক্রি করছে, এবং কালেকশন খুবই ভালো ছেলেটির। কারোর যদি বই প্রয়োজন হয় তাহলে এই ছেলেটির কাছ থেকে অবশ্যই বইটা কিনবেন। ভালো লাগলো। এবং আরেকটা জিনিস খারাপও লাগলো খুব, যে বেকারত্ব মানুষের কোন জায়গা পৌঁছে গেছে। খড়গপুর 11টা ঢোকার কথা, সেখানে ঢুকছে 11টা 15-তে। এই মুহূর্তে ট্রেন 12 মিনিট লেট আছে, কিন্তু দেখাচ্ছে আর ইজ মাই ট্রেনে 11টা 15 ঢুকবে না, সুতরাং 15 মিনিট লেটে চলছে ট্রেন। ট্রেনটা ভালোই টাইম ছিল, কিন্তু মাঝখানে একটু স্লো হয়ে গেছে। প্রায় আশেপাশে ওখানটায় ট্রেনটা স্লো চলছে, যার কারণে ট্রেনের 15 মিনিট এখন এই মুহূর্তে ডিলে আছে। ভালো কথা। লবণ, ঝাল ঝাল সব রকম টেস্টি মেশানো আছে, বেশ ভালো লাগছে। কোথায় আসছে? খড়গপুর ঢুকছে বোধহয়। খড়গপুরে 11টায় টাইম ছিল। খড়গপুর স্টেশনে 11টার সময় পৌঁছানোর কথা, সেখানে 11টায় ঢুকেছে, একদম রাইট টাইমে এসছে ট্রেন, কোনো দেরি করেনি। একটু স্লো ছিল, পরবর্তীকালে ট্রেনে দিয়েছেন। পরের দিকে ট্রেন ভালো স্পিড নিয়ে নিয়েছে, যার কারণে পুরো 11টার সময় খড়গপুর স্টেশনে ঢুকেছে। পরের স্টেশন বেলদাতে পরে দাঁড়াবে, খড়গপুর স্টেশনে দাঁড়াবে 2 মিনিট। ছোটোবেলা বইতে পড়েছি খড়গপুর স্টেশন নাকি অনেক বড় প্ল্যাটফর্ম, মানে পৃথিবীর না দেশের জানি না ঠিক, এটা নাকি সব থেকে বড় প্ল্যাটফর্ম, এখনও আছে কিনা জানি না ঠিক। সেই স্টেশনে এসে দাঁড়িয়েছি, বেশ ভালো লাগছে, খুবই বড় নাকি স্টেশনটা। পরের স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে বেলদা স্টেশনে। থেকে বেলদা 34 কিলোমিটার রাস্তা, 11টা 43-এ পৌঁছানোর কথা। 11টা 43 পৌঁছানো, আর ছাড়বে 2 মিনিট স্টপেজ, 45-এ ছেড়ে দেবে। এখন কটার সময় পৌঁছায় সেটা দেখি। আর খড়গপুর আর বেলদার মাঝখানে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করবে এই ধৌলি এক্সপ্রেস। এখন বাজে 11টা 20। খাওয়াকারি মোটামুটি উঠেছে, কিন্তু মুড়ির দেখা নেই। বাঙালি একটু মুড়ির সঙ্গে আবেগ রয়েছে, সেই মুড়ি পাচ্ছি না। একটা মুড়ি উঠছে না, দেখি বেলদে ওঠে কিনা। মুড়ি উঠলে মুড়ি খাওয়া যেতে পারে। যাচ্ছে এখন দুবলাগড়ি, খাবো না মুড়ি? মুড়ি আমরা খাবো না তাহলে? একই কথা, দুটো মুড়ি খাবো, তুমি এরকম করলে কি করো? জানো হাসা কত ভালো, হাসলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, যত হাসবে তত ভালো, বুঝতে পেরেছ?
একদম মন খুলে হাসবে, যখন চাইবে মন খুলে হাসবে, হাসির কোনো বিকল্প নেই। ঠিক আছে, মন খারাপ করলেই সেটা আরও। কেউ ঘুরতে গিয়ে মন খারাপ করে, ঘুরতে গেলে তো হ্যাঁ, ওই জন্য তো বলছি, একদম মন একদম ভালো রাখবে, মন চাঙ্গা রাখবে। কটা বাজে? আপনারা যদি দুবলাগড়ি যান তাহলে এই ট্রেন ছাড়াও সকালবেলা 6:15-তে আছে বন্দে ভারত এক্সপ্রেস, সেটাও ধরতে পারেন। সেটা ধরলে কিছুটা আগে পৌঁছে যাবেন। আর আছে আপনার 8:30টার দিকে ফলকনামা এক্সপ্রেস, দুটোই হাওড়া থেকে ছাড়ে। এবার আপনি যেটা, আর এই ধৌলিতে 9:15 আছে শালিমার থেকে, সেটাতেও আপনি ধরতে পারেন। আপনি যে স্টেশন থেকে উঠুন না কেন, এই 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন। বালেশ্বর নেমে ওখান থেকে দুবলাগড়ি যেতে লাগে 35 কিলোমিটার মতো, এই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রাস্তা। রাস্তা ভালো, এবার সেই হিসাবে যাওয়া হবে, 1 থেকে 1.5 ঘন্টা লাগে। বন্দে ভারত হাওড়া থেকে ছাড়ে, সময় নেয় হচ্ছে 2.5 ঘন্টা মতো। আর ফলকনামা 8:30টার দিকে হাওড়া থেকে ছাড়ে, ওটাতে সময় নেয় 3 ঘন্টা মতো। আর আপনি ধৌলি ধরেন, ধৌলি শালিমার থেকে ছাড়ে, সময় নেয় হচ্ছে 3 ঘন্টা 30 মিনিট মতো। বাইরে বিশাল গরম, লুর মতো বইছে, একদম গরম হাওয়া চলছে। এখন দরজা খুলে রাখা যাচ্ছে না, দরজা খুলে রাখা যাচ্ছে না, যা গরম। সামনে আসছে পশ্চিম মেদিনীপুরের মধ্যে বেলদা স্টেশন। বেলদা স্টেশনে ঢুকছে গাড়ি, ভালো স্পিডে যাচ্ছে গাড়ি। এখন 1 মিনিট মাত্র লেটে আছে, নির্দিষ্ট টাইমে ঢুকবে বলে মনে করা হচ্ছে। এই 3টে ট্রেনে মোটামুটি যাওয়া দুবলাগড়ির সুবিধা। তাছাড়া আর ট্রেন সকালের দিকে নেই। এমনি প্যাসেঞ্জার ট্রেনে আসলে সেটা আলাদা কথা। বালাসন নেমে সেখান থেকে আপনি এই বেলদা স্টেশন ঢুকলো, পশ্চিম মেদিনীপুরে বেলদা এটা। এরপরে দাঁড়াবে হচ্ছে আপনার দাঁতন স্টেশন। এখান থেকে দাঁতন বেশিক্ষণ না, 15-20 মিনিট মতো লাগবে। ট্রেন মোটামুটি ভালোই সময় যাচ্ছে, রাইট টাইমে যাচ্ছে একেবারে। ট্রেনের লেট নেই কোনো। বেলদাতে একদম রাইট টাইমে ঢুকলো। এটা পশ্চিম মেদিনীপুরের মাটি, শহীদ ক্ষুদিরাম বোসের মাটি। এখান থেকে দেখি এরপরে স্টেশন দাঁতন, তারপরে আপনার পড়বে হচ্ছে গিয়ে জলেশ্বর। দাঁতনের পরে মোটামুটি উড়িষ্যা ঢুকে যাবে, উড়িষ্যার বর্ডার। এখানে 2 মিনিট দাঁড়াবে, 2 মিনিটের হল্টেজ আছে। 2 মিনিটের পরে এখান থেকে ছেড়ে দেবে, বেশিক্ষণ দাঁড়াবে না। তাই উঠে পড়ছি এখন ট্রেনে। মোটামুটি দাঁতন স্টেশন এসে এইমাত্র দাঁড়ালো, টাইমে আছে। কিন্তু দাঁতন স্টেশনের অবস্থা একটু দেখেন, মানে কিছু ট্রেনের কম্পার্টমেন্ট কিছু রয়েছে প্ল্যাটফর্মে, আর বাকিটা মোটামুটি 4-5টা বগি বাইরের দিকে রয়েছে, প্ল্যাটফর্মে ধরেনি। এতটা ট্রেনটা বড় এতটাই আছে, এবং বড় ট্রেনগুলো আর খুব একটা ধরে না। দাঁতন স্টেশনটা ছোট মনে হচ্ছে, না হলে এরকম আমাদেরটা একটা গেট পড়েছে ভেতরে, একটা গেট স্টেশনের বাইরে, মোটামুটি একদম লাস্টের দিকে। এই দাঁতনের পরেই ঢুকবে আপনার উড়িষ্যার মধ্যে ঢুকবে, আপনার পশ্চিম মেদিনীপুর ছাড়িয়ে জলেশ্বরে ঢুকবে উড়িষ্যার মধ্যে, উড়িষ্যার ভেতরে প্রবেশ করবে আপনার জলেশ্বর হয়ে। দাঁতনের স্টপেজ টাইম ছিল 2 মিনিট, হয়ে গেছে 2 মিনিট, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। এখন খিদে ভালোই লেগেছে, কি করব, মিষ্টি দই কিনলাম, 25 টাকা দাম নিল। এখন একটা কিসের মাদার ডেয়ারি মিষ্টি দই, এই খাই বসে বসে, আর কি করবো। জলেশ্বর স্টেশনে যা একটা রাইট টাইমে আছে ট্রেন এখনো। ধৌলি এক্সপ্রেস প্রো মানে সুপার টাইমে ঢুকছে একেবারে। ট্রেন একেবারে বন্দে ভারতের মতোই চলছে, ভালো স্পিডেই যাচ্ছে, একদম রাইট টাইমে ট্রেন ঢুকছে। জলেশ্বরের স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট, 12টা 13-তে
12:15 ঢুকে 15তে ঢুকে 2 মিনিট স্টপেজ টাইম আছে, 2 মিনিট দাঁড়াবে এখানে, 2 মিনিট পরে আপনার এখান থেকে ছেড়ে দেবে। দাঁড়িয়েছে বাস্তা স্টেশনের উপরে। জলেশ্বরের পরে হচ্ছে বাস্তা স্টেশন, এরপরে হচ্ছে বালেশ্বর। এখানে 2 মিনিটের হোল্ডেজ, 2 মিনিট পরে গাড়ি ছেড়ে দেবে। প্রচণ্ড গরম বাইরে, বাইরে বিশাল রোদ, আরও মানে এসির থেকে বাইরে আসলে বোধ হয় বস্তা পার হয়ে গেলে এবার আমাদের নামার পালা। কিন্তু সেই মুড়ি খাওয়ার ইচ্ছা, মুড়ি খাওয়ার মনেই রইল, কেউ উঠল না। সমস্ত রকম হকাররা যা অর্ডার উঠেছে, কিন্তু মুড়িওয়ালা ওঠেনি। ঝালমুড়ি খাবো বলে প্রথমেই ঠিক করেছিলাম, ঠিক আছে ঝালমুড়ি উঠলে খাওয়া যাবে, আর চা দিয়ে চা খেয়েছি, কিন্তু ঝালমুড়ি আর পাইনি। কী আর করা যাবে, না পেলে আর কিছু করার নেই। ঝালমুড়িওয়ালা আর ওঠেনি এই ট্রেনে। ট্রেন পুরো 1টার সময় আমাদের বালেশ্বর স্টেশন নামিয়ে দিল। ট্রেন কোনো লেট করেনি, একদম রাইট টাইমে ঢুকেছে। এখন বাইরের দিকে যায়, বাইরের দিকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। বাইরে হচ্ছে আমাদের গাড়ি অপেক্ষা করছে। এখন দেখা যাক কোথায় গাড়ি রয়েছে, গাড়িটা খুঁজে বের করি। এই হলো বালেশ্বর স্টেশন। ঠিক টাইমে চলে এসছে ট্রেনটা। আর একটা জিনিস খুব ভালো লাগলো, স্টেশনের লিফট করা আছে। বয়স্ক মানুষজনকে লাগেজ নিয়ে উঠতে গেলে খুব ভালোভাবে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। আর স্টেশনের বাইরেই আপনার গাড়ি রাখার জায়গা রয়েছে। স্টেশন দিয়ে রাখি, যদি আপনারা পায়ের দিক থেকে সক্ষম হন, ব্রিজ ভাঙতে পারেন, তাহলে 4 নম্বরের দিক দিয়ে নামবেন। কারণ 1 নম্বরের এই দিক দিয়ে অনেকটা ঘোরার রাস্তা হবে, অনেকটা ঘুরে যেতে হবে। সেক্ষেত্রে আপনি যদি ডাইরেক্ট 4 নম্বরে চলে যান, ওখান থেকে গাড়ি ধরেন, আপনার অনেকটা সময় সেভ হবে। এই বালেশ্বর শহরে আসলে সবার আগে যে নামটা মনে পড়ে সেটা হচ্ছে শহীদ বিপ্লবী বাঘাযতীনের কথা, যিনি 1915 সালের 10ই সেপ্টেম্বর ইংরেজদের সঙ্গে এক অসম যুদ্ধে পরাজিত হয়ে এই বুড়িবালাম নদীর তীরেই দেহত্যাগ করেছিলেন। আমাদের জন্য তিনি আত্মবলিদান দিয়ে গেছেন। আমাদের জন্য ওশান ব্রিজ রিট্রিট থেকে গাড়ি পাঠানো হয়েছিল। গাড়ি হচ্ছে আর্টিগা, 5 জনের জন্য যেটা বড় গাড়ি, সেটা আপনি ওখান থেকে বললেই পাঠিয়ে দেবে। এখান থেকেও গাড়ি নিতে পারেন, আবার ওখান থেকেও নিতে পারেন। আপনাকে কোনো বাধ্যতা নেই যে ওখান থেকে গাড়ি নিতে হবে। অটো নিলে আপনার পড়বে ভাড়া 700 টাকা, ছোটো গাড়ি 1000 টাকা, আর আপনি আর্টিগা কিংবা এই ধরনের বড় গাড়ি নিলে আপনার পড়বে 1300 টাকা। ওর নাম পিকু, ও হচ্ছে গিয়ে স্থানীয় ছেলে। এখানে আমাদের কালকেও সাইট সিন যা আছে কালকেও নিয়ে যাবে। ভালো ছেলে, খুব গল্প গুজব করতে করতে যাচ্ছে। আমরা বেশ ভালো লাগছে, খুবই আনন্দের সঙ্গেই যাচ্ছে। এখন বালেশ্বর স্টেশন থেকে হলদিপোতা হয়ে আপনাকে যেতে হবে ওশান ব্রিজ রিট্রিট, যেটা মোটামুটি 35 কিলোমিটার মতো রাস্তা। 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন। রাস্তা মোটামুটি ভালোই আছে। আপনি যখন বালেশ্বর থেকে আসবেন তখন ট্রেনে আসলে এই দিকে পড়বে বালেশ্বর, আমার হাতে এই দিকটা বালেশ্বর, আর এই দিকটা হচ্ছে খড়গপুর। আপনি এদিকটায় খড়গপুর, এখান থেকে ধরেন জলেশ্বর 13 কিলোমিটার মতো। আপনি গাড়ি নিয়ে আসলে এই দিক দিয়ে বালেশ্বরের দিক থেকে আসলে গাড়ি নিয়ে আসলে এই দিকে এসে এই ডান দিকের রাস্তা দিয়ে ঘুরে আপনাকে যেতে হবে। ওখান থেকে গিয়ে আবার ডান দিকে ঢুকতে হবে। আর যদি আপনি কলকাতার দিক থেকে আসেন, এখান থেকে কলকাতা হচ্ছে 245 কিলোমিটার মতো রাস্তা। যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে আপনাকে 245 কিলোমিটার ওই দিক থেকে ওই টার্ন থেকে ঢুকবেন, রাস্তার ওই সাইড দিয়ে ঢুকে আপনি সোজা চলে আসবেন। সোজা এসে আপনার ওখান থেকে বাঁ দিক নিলে ওখান থেকে দুবলাগড়ি পড়বে।
এটা মনে রাখবেন, জায়গাটার নাম হচ্ছে হলদিপুতা। খুব বেশি হলে আপনার 15 কিলোমিটার মতো রাস্তা পড়বে। গাড়ি ঘোড়ার এখানে ভালোই চাপ আছে, গাড়ি বেশ ভালোই যাচ্ছে। এই রাস্তাটা ধরে আপনার ডান দিকে টার্ন নিলেই পড়বে হচ্ছে গিয়ে ওশান বিচ রিট্রিট। এবার যেটা বালাসোর এসে আপনি তো পৌঁছালেন, কিন্তু থাকবেন কোথায়? আমরা এই মুহূর্তে আছি ওশান বিচ রিট্রিটে। জায়গাটা খুব ভালো, অনেকটা বড় এরিয়া নিয়ে আছে। নিচে ফোন নাম্বার দেওয়া হলো, অনলাইন স্ক্রিনেও নাম্বার দেওয়া হলো, আপনারা প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। দুবলাগুড়িতে অনেক হোমস্টে আছে, তার মধ্যে যে কোনো একটি আপনারা বাছাই করে থাকতে পারেন। আমরা ছিলাম ওশান বিচ রিট্রিটে। দুবলাগুড়িতে অবস্থিত যেসব হোটেল আছে সেসব হোটেলের ফোন নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে আমাকে ডাব দিয়ে স্বাগত জানা হলো, ওয়েলকাম ড্রিঙ্কস যেটা বলতে পারেন। এটা ডাবের সাইজ খুব একটা ভালো নয়, যা হোক তবুন দেখা হয়, জল আছে কি না আছে সেটা খেলে বোঝা যাবে। আমাদের নিয়েছিলাম মাড হাউস। মাড হাউসটা এইরকম, মোটামুটি একটা এসি আছে, এসিটা বেশ ভালোই আছে। আর উপরটায় আর এই যে বিছনা আছে, বিছনাতে আপনি 3 জন আরামসে শুতে পারবেন। এপাশে একটা আলমারি দেওয়া আছে, সঙ্গে আয়না লাগানো আছে, জানলা আছে। এটা মনে হচ্ছে সিমেন্টের উপরে মাটি লেপা। আর এই একটা লাইট লাগানো আছে, এখানে একটা লাইট দেওয়া আছে। আর মোটামুটি উপরে একটা ফ্যানও দেওয়া আছে। ঘর অনুযায়ী এসিটা বেশ ভালোই বড় আছে। এবার চলুন বাথরুমটা দেখা যাক। এই হলো বাথরুম। এরপরে আপনার গিজার লাগানো আছে, শাওয়ার আছে, একটা বালতি আছে, আর এই আছে বেসিন, আর একটা ছোট আয়না দেওয়া আছে। মোটামুটি যা বাথরুম আছে পরিপাটি করে সাজানো আছে। আর এখানে আছে আপনার সুইচ বোর্ড আছে, একটা দুটো সুইচ আছে, আপনার কোনো মানে প্লাগ আছে দুখানা, কোনো কিছু চার্জ দেওয়ার হলে দিতে পারবেন। আর এই দিকেও একটা লাইটের ব্যবস্থা করা আছে, আপনার প্লাগও আছে, এদিকেও আপনি আর চার্জ দিতে পারেন। একটা টুল রাখা আছে, একটা টেবিল রাখা আছে, দুটো জলের বোতল দিয়েছে। বাইরে একটা টেবিল রাখা আছে, আর দুটো চেয়ার আছে বসার জন্য, বিকালবেলা বসার জন্য। আর ঘরে ঢোকার মুখে একটা ডাস্টবিন দেওয়া আছে। এই হচ্ছে মাড হাউস। এটা আপনার পার ডে থাকা খাওয়া নিয়ে 2000 টাকা, 2200 টাকা, এরকম সিজন বেঁধে ওঠানামা করে, যখন যেরকম হয়। মাড হাউস ছাড়াও ওশান বিচ রিট্রিটে আছে প্রিমিয়াম কটেজ, লাক্সারি কটেজ, ব্যাম্বু কটেজ এবং তাঁবু। ভাড়া যেটাতে থাকবেন সেই অনুযায়ী হবে। মোটামুটি 4000 টাকাতে আরম্ভ করে 1300 টাকায় ঘর পাওয়া যাবে। আপনি দুবলাগুড়িতে যদি খোঁজ খবর নেন তাহলে 900 টাকা থেকে 4000 টাকার মধ্যে ঘর পেয়ে যাবেন। এটি হলো ওশান বিচ রিট্রিটের খাওয়ার জায়গা। দুপুরে, সকালে এবং রাত্রে খাবার জন্য আপনাকে এখানেই আসতে হবে। আর মোটামুটি খুব অসুবিধা হলে এরা ঘরে সার্ভিস দেয়, সেটাতে অসুবিধা হয় না, কিন্তু বেশিরভাগই ধরে রাখতে হবে খাবার জন্য এখানেই আসতে হবে। ভাত, এটা আলু ভাজা, এটা ডাল, আলু পটল তরকারি, স্যালাড, এটা বেগুন দিয়ে সর্ষে দিয়ে কি একটা করেছে, খেয়ে বলছি। এটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ, এটা চাটনি, আর একটা বড় সাইজের ভোলা ভেটকি মাছ। এটা আপনি মোটামুটি প্যাকেজে যা আছে, প্যাকেজে যা পাবেন এইটা পেয়ে যাবেন। আর প্যাকেজের বাইরে আমরা অর্ডার দিয়েছিলাম একটা প্রমাণ সাইজের কাঁকড়া। এই কাঁকড়ার নিচ্ছে 500 টাকা। এটা চিংড়ির আপনার হচ্ছে মালাইকারি টাইপের, খেয়ে বলছি কেমন হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে পমফ্রেটের আপনার ফ্রাই পমফ্রেট যেটাকে বলে,
ঠিক আছে। এই পমফ্রেটটা নিয়েছে 500 টাকা, আর চিংড়িটা নিয়ে চিংড়ি মালাইকারিটা নিয়েছি 300 টাকা। এগুলো কিন্তু প্যাকেজের বাইরে, প্যাকেজে আপনার থাকবে এইগুলো। সমুদ্রের দিকে যাওয়ার রাস্তা, দেখি সমুদ্রের দিকে যাওয়া যাক। ও ঝাউবনটা দারুণ। কালকে আমরা ছিলাম কোথায়, আজকে কোথায়, হ্যাঁ, আবার আগামীকাল কোথায়? যদি এরকম প্রতিদিন নতুন নতুন জায়গায় যাওয়া যেত কেমন লাগবে? হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সা লাগে না তো প্রতিদিন নতুন সেটা নতুন না, জায়গায় যদি যাওয়া যেত, কিন্তু সেটা তো বাস্তবে সম্ভব তাহলে নয় না। পাখি হয়ে জন্মাতে হবে, প্রত্যেকদিন নতুন 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 জায়গায়। জায়গা ঝাউবনটা কিন্তু দারুণ, এটা মানে প্রচুর ঘন, তাই ভীষণ না? ঘন ঝাউবন, যে সমুদ্রের সঙ্গে। অ্যাকচুয়ালি দীঘাতেও কিন্তু ছিল, এখন কাটতে 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 শেষ হয়ে গেছে। দীঘার আর কিন্তু সেই ঝাউবন তো এখন আদিম দীঘায় বন্যতা আর নেই দীঘাতে। না, না, না। দীঘাতে এখন ইটকাট হয়ে গেছে, মানে দীঘার পরিবেশটাই এখন খারাপ হয়ে গেছে। ওই জন্য এখানে একটু যারা নতুন কোনো নিরিবিলি হ্যাঁ, পছন্দ হ্যাঁ, করে, নিরিবিলি পছন্দ যারা যারা করে, মানে জাস্ট বিশ্রামের জন্য আসে, রেস্ট নিতে আসবে, তাদের জন্য খুবই ভালো খুবই লাগবে। সুন্দর। মানে দারুণ, ঝাউবনটা খুবই সুন্দর। ঝাউবনের পেছনে হচ্ছে গিয়ে এই যেদিক থেকে আসলাম সেদিকে হচ্ছে গিয়ে আমার পেছনে যেটা, সেদিকে হচ্ছে ওশেন বিচ রিট্রিট। আর এই সামনের দিকটা যেদিকটাই দেখা যাচ্ছে, মানে সামনের দিকে হচ্ছে গিয়ে তোমার সমুদ্র। আমরা ঝাউবনের মধ্যে যাচ্ছি, ঝাউবনটা এত ভালো লাগছে যেন এখানেই বসে থাকি, এত সুন্দর জায়গাটা। আশেপাশে পাখির আওয়াজ আসছে। তবে সমুদ্রের ধারে কিন্তু সব সময় আসা যায়, তাই না? হ্যাঁ, যে কোনো সমুদ্রের সময় দিকে- আসা যায়, কিন্তু আমার মনে হয় ফেব্রুয়ারি মার্চে কিন্তু বেশি ভালো লাগবে। হ্যাঁ, ওই সময়টা বেশি ভালো লাগবে। কিন্তু হ্যাঁ। ব্যাপারটা কি বলতো, এখন গরম, দিনের বেলা গরম, কিন্তু সকালবেলা সন্ধ্যাবেলাটা খুব ভালো লাগবে। বিকালবেলা যেটা সূর্যের একটু তেজ কমে যাওয়ার পরে 4টের পর থেকে খুবই ভালো লাগবে। পাখিও আছে ঝাউবনে প্রচুর পাখির কিন্তু। আওয়াজ রয়েছে শুধু, হ্যাঁ। আর আমরা দুজন, কেউ নেই, আর কেউ নেই। আশেপাশে কিন্তু কেউ নেই। যেদিকে তাকাবে শুধু ঝাউ গাছ, ঝাউ গাছ, আর ঝাউ গাছ যেন আমাদের পাহারা দিচ্ছে না, রাতে। নেই না, আছে আমাদের পিছন পিছন একজন আসছে। কে আসছে? কুকুর? দেখো একজন আসছে। আচ্ছা, পেছনে, আমাদের পেছনে একজন রয়েছে, আমাদের সঙ্গী, আমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছে। সমুদ্র দেখা যাচ্ছে, সামনেই রয়েছে। তুমি একবার ওই পাশটা দেখিয়ে দাও একটু, কতটা ঘন জঙ্গলটা। ঝাউবনটা দেখেন, চারিদিকে যেদিকে যাবেন সেদিকে মানে একদম ঝাউ গাছ আর ঝাউ গাছ। শুয়ে ফোনটা একটু এরকম উপর দিকে করে দাও, করে দাও। হ্যাঁ, যে রাস্তাটা ধরে আমরা এলাম, এই রাস্তাটা এই সোজা রাস্তাটা চলে ধরেই গেছে আমরা হোটেলের এলাম। দিকে। এই রাস্তাটা হোটেল হোটেল থেকে থেকে, সোজা চলে আর গেছে। এই আমাদের সমুদ্র এখান থেকে দেখা যাচ্ছে, এদিক দিয়ে হোটেলও দেখা যাচ্ছে। হোটেলের মাঝখানে বড় জোর মেরে কেটে 100-150 মিটার মতো রাস্তা হবে খুব বেশি হলে, মানে তার বেশি হবে বলে মনে হয় না। এটা বেশ যারা রিল বানাতে ভালোবাসে তাদের একদম আদর্শ জায়গা। একদম একদম রিল বানানোর জন্য দারুণ। মনের এটা মানে সুখে রিল কোনো- বানাবেন, কেউ নেই এটা আশেপাশে। দেখো, আমাদের পিছনে এখন অনেকজন আসছে। হোটেল থেকে আসছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা গ্রুপ এসছে না, হ্যাঁ। বয়স্ক একটা বয়স্ক বন্ধুদের গ্রুপটা, বন্ধুদের গ্রুপটা বন্ধু বান্ধব মিলে এসছে যারা, আমরা তারা। যে আসছি না, এবার সব দল বেঁধে পিছনে আসছে। তবে মনে হচ্ছে এই হোটেলে রঙিন জলের ব্যবস্থা আছে। মানে এখানকার পরিবেশ দেখে যা মনে হচ্ছে, আপনি যদি রঙিন জল খেয়ে নিজের মনকে রঙিন করতে চান, তার ব্যবস্থা এখানে আছে। এটা দেখে আমার যা মনে হচ্ছে। এখনও হোটেলের সঙ্গে কথা বলিনি, ওদের সঙ্গে কথা বললে হয়তো জানতে পারবো, কিন্তু আমার আন্দাজে মনে হচ্ছে মানে সব ব্যাচেলার গ্রুপে বেশি, তো রীতিমতো ঠান্ডা আছে লাগছে। না, ফ্যামিলিও আছে। এবার যত এইবার তো সমুদ্রের ঠান্ডা দিকে লাগছে। যাচ্ছি, ভালো একটা সুন্দর মিষ্টি আরাম, হাওয়া আরাম, বইছে, আরাম। একদম সুন্দর হাওয়া বইছে। আর রীতিমতো মানে আমার ওখানে লাগছিল গরম, আর এখানে রীতিমতো ঠান্ডা লাগছে। এ তো আগে জানলে আরো ঘন্টাখানেক আগে আসা যেত। এখানেই চলে আসা যেত। ঘরে বসে তো কোনো লাভ নেই না। তুমি বললে, আরে সেই এটা সকালে বেরিয়েছি না, খেয়ে দিয়ে একটু রেস্ট না নিলে হয়, ওই জন্য একটু রেস্ট নিয়ে তারপরে ঝাউ এলাম। গাছটা সত্যি মানে সমুদ্রের সঙ্গে ঝাউ গাছ একে অন্যের পরিপূরক। এটা সমুদ্র থাকা মানে ঝাউ গাছ থাকবে, ঝাউ বাগান থাকবে। এটা হ্যাঁ। কিন্তু আমরা জেনে এসেছি, দেখে এসেছি ছোটবেলায়, ও বাহ, দীঘায় কি গিয়ে সুন্দর দেখেছি। বসার জায়গাগুলো হ্যাঁ, করা দারুণ দেখো। বসার জায়গা আছে। বসার জায়গা আছে, দারুণ ব্যবস্থা আছে।
তুমি এই ঢেউ নেই বলছে কত, ভালো ঢেউ দেখো আছে। এখন তো না আমার মনে হয় না কাল না পরশু অমাবস্যা আছে, হ্যাঁ, ওই জন্য একটু অমাবস্যার জন্য জলের ঢেউটা বেশি। ঢেউটা বেশি। আচ্ছা, ওই কারণে ঢেউটা বেশি হতে পারে। তো ভালো ঢেউ আছে, স্নান করার ইমা জন্য স্নান, যথেষ্ট। তাহলে তো স্নান করা যেত। হ্যাঁ, কেউ সন্ধ্যাবেলায় তো যদি স্নান- মনে করে যে এই দেখেন আমার পেছনে দেখেন বসার জায়গা, রৌদ্রে ভেতর পিছিয়ে গিয়ে বসবো না, ব্যাপক কিন্তু রৌদ্রে পিছিয়ে দারুণ বসবো না, বসার কিন্তু এখানে জায়গা। বসে সমুদ্রকে কিন্তু উপভোগ করা যাবে। এখান থেকে সমুদ্রটা দারুণ দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর, ভীষণ। মানে চারদিকেই তো যাও গো, এখানেই তো সময় কেটে যাবে, কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। এখানে নামলেই হ্যাঁ, জলে একটু চান বাহ, করা যাবে। পানিটা দেখো ফ্রেশ একদম, ওয়াও। মানে অ্যাকচুয়ালি কি একেবারে ব্যাপারটা দেখো, তুমি তো আমি তুমি একে একে এরকম ভাবে সবাই জানতে পারছে না, মানুষ আসবে। একদিন মন্দারমণিও তো একদম ওরকমই ছিল, মানুষ হ্যাঁ, যখন ওই একসময়- ফাঁকা জায়গাটা যখন জানলো তখন মানুষ যাওয়া শুরু করলো, এখন এটাও প্রচুর ভিড়। এটাও তাও হয়ে গেল, এখন তাই হয়ে গেল। এও তাই হয়ে যাবে একটা সময় এখানে। একদিকে ভালো যে জিনিসটা, মানে যারা নিরিবিলি, প্রচুর বড় বীচ, নিতান্ত বিস্তৃত বীচ, মানে যেদিকে তাকাবে শুধু বীচ আর বীচ, বিচ আর বিচ। যার যার পার্সোনালি তুমি সময় একটু কাটান। ঘুরিয়ে দেখিয়ে দাও, মানে পুরো রাউন্ড দিয়ে দাও, যে এইখান তাহলে থেকে বুঝতে পারবে পরিবেশটা কতটা মনোরম। পরিবেশটা কি দারুণ। এই আমি আস্তে মানে আস্তে এইখানে সমুদ্রে বলা যেতেই পারে জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। স্নান করার তো বলছে আমার ইমা এখানে তো ভালো মতো স্নান করা যাবে। আসলেই তো আমি তো তোমায় বললাম দ্রোণটা নিয়ে এলে ভালো হতো। এখন ঘুরিয়ে দেখায়, সব দিক চারিদিক দেখেন কি দারুণ লাগে। সমুদ্রের পুরো এখানে খুব উত্তাল লাগছে, ভালো ঢেউ আছে যথেষ্ট। যেরকম শুনেছিলাম দুবলাগড়িতে ঢেউ নেই, সমুদ্র অনেক পিছিয়ে চলে যায়, কিন্তু সেটা না, এখানে যথেষ্ট ঢেউ আছে, ভালো ঢেউ এখন পাচ্ছি আমরা। সকাল হলে কিন্তু স্নান করে নিতাম, সকাল হলেই ভালো, এরকম সকালবেলা ঢেউ থাকলে আগে নেমে পড়তাম। স্নান করার জন্য আমি রেডি হয়ে আসিনি, যার জন্য এখনও স্নান করতে রেডি হওয়া নেই, তো যার জন্য স্নান করতে পারছি না। রেডি হয়ে আসলে স্নান করার জন্য রেডি হয়ে আসতাম, তাহলে অবশ্যই যাবো। ওশেন বিচ রিট্রিটের রাতের পরিবেশ আরও মায়াবী। চারিদিকে আলো ঝলমল করছে, তন্দুরের কাউন্টার বসেছে এবং যে যার প্রিয়জনকে নিয়ে বসে গল্প করছে। বেশ অনেকটা জায়গা জুড়ে হোটেলটা অবস্থিত, যার কারণে যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে বসেই গল্পগুজব করছে। তার রাত্রেবেলার পরিবেশ এখানে খুবই সুন্দর লাগবে। তন্দুরের যদি শুধু লেগ পিস নেন তাহলে হচ্ছে গিয়ে 120 টাকা, আর যদি আপনি পনিরের পিস নেন, পনির টিক্কা নেন, সেটা হচ্ছে গিয়ে 60 টাকা। আর পুরো চিকেন একটা যদি পুরো গোটা চিকেন নেন 1 কেজি 1 কেজি 200 এরকম সাইজের নিলে সেটা হচ্ছে গিয়ে আপনার পড়বে 600 টাকা। আর যদি পমফ্রেট নেন, পমফ্রেটটা পড়বে সাইজের উপরে আপনার 350 থেকে 500 টাকার মধ্যে, এটা ধরে রাখেন। ওশেন বিচ রিট্রিটে আমাদের একটু আগে সন্ধ্যাবেলা চা দিয়ে গেল, চায়ের সঙ্গে পকোড়াও ছিল, মানে আপনার ভেজ পকোড়া। এটা আপনার
প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। সন্ধ্যাবেলা এখানকার পরিবেশটা দারুণ হয়, গান চলছে একদিকে আপনার তন্দুর তৈরি হচ্ছে, আপনি মাছের তন্দুর বলেন, মানে পম্পেট তন্দুর, চিকেন তন্দুর, পন তন্দুর, যেটা বলবেন সেটা হয়ে যাবে। আর এখানে আসলেই বেশ খুশ হয়ে থাকা যায়। ঘরগুলো যা রয়েছে, বিভিন্ন রকম ঘর রয়েছে, আপনার ব্যাম্বু কটেজ, লাক্সারি কটেজ, প্রিমিয়াম কটেজ, মাড হাউস, সব রকম আছে, টেন্ট আছে, আপনি সব কিছু থাকতে পারেন, অসুবিধা নেই। খাবার দাবার সবার ক্ষেত্রে একরকম, শুধু যেখানে যেরকম থাকবেন সেরকম ভাড়া। আর কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, কেউ যদি বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস মানে রঙিন জল জাতীয় কিছু নিয়ে আসেন তাতে কোনো অসুবিধা নেই, তাতে কোনো এরা অ্যালাউ করে। রঙিন জলের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, মনটা রঙিন করার জন্য এরা চেষ্টা করে সব রকম আনন্দ দেওয়ার জন্য। এখানে আপনি আনম্যারিড কাপল হলেও অ্যালাউ আছে, আর ম্যারিড কাপল হলে কোনো ব্যাপারই তো না। আর সিঙ্গেল অ্যালাউ আছে, কিন্তু সিঙ্গেল একটা ব্যাপার আছে, সিঙ্গেল হয় ডাবল শেয়ারে থাকতে হবে, আর তা নাহলে ডাবলের ঘর নিলে আপনাকে সেই বুঝে একটা নেগোসিয়েশন করে রেট দিতে হবে। উইকেন্ডে আসলে এটা মোটামুটি কম হয়ে যায়, কিন্তু আপনার উইকেন্ডে আসলে মোটামুটি আপনার এটা খুব একটা কম হয় না, কিন্তু উইকডেজে আসলে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। আর যেটা হচ্ছে সবথেকে ভালো হচ্ছে গিয়ে এদের পরিষেবা খুব ভালো, পরিষেবা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ঠিক সময়ে সময়ে আপনার সমস্ত কিছু হাজির হয়ে যায়, খাবার দাবারও ভালো আছে। আপনার সাথীকে নিয়ে এখানে আসুন, দুদণ্ড গল্প করুন, নিরিবিলি নিঃসন্দেহে আনন্দ ফুর্তি করুন। বন্ধুবান্ধব নিয়ে আসলেও তো দারুণ মজা হয়, বন্ধুবান্ধব ফ্যামিলি আসলেও খুব মজা হবে। দারুণ হাওয়া বইছে, দারুণ হাওয়া বইছে, পাশেই সমুদ্র, তো ঝাউবনের পাশেই সমুদ্র, খুব সুন্দর হাওয়া লাগছে, দারুণ বেশ পরিবেশটা এত সুন্দর, চারিদিকে আলোতে সাজানো, ঘরগুলো খুব সুন্দর লাগছে। তার মধ্যে গান চলছে, তার মধ্যে বারবিকিউ চলছে। আপনি বারবিকিউয়ে যেটা অর্ডার দিলেন সেটা আপনার কাছে হাজির হয়ে যাবে, সে চিকেন দিন, প্রন দিন, পনির টিক্কা দিন, আপনি পুরো চিকেন গোটা দিন, সবই হাজির হয়ে যাবে। পরিবেশটা খুবই সুন্দর। চিকেন তন্দুর হাজির আমাদের, পেটে কোনো জায়গা নেই, তাও এদের মানে খেতে কেমন হয় টেস্ট করার জন্য নেওয়া। অ্যাকচুয়ালি অনেক বেলা হয়ে গেছিল খেতে খেতে, আর মানে খাবার জায়গা ইচ্ছা তো নেই লাগে, এখন আর, পেটে হ্যাঁ, খাওয়ার ইচ্ছা নেই। আপনি দুপুরের পাওয়ার মধ্যে সবই পাওয়া যায়, বুঝেছে, চিকেন তন্দুর পাওয়া যায়, গোটা চিকেন পাওয়া যায়, তারপরে পন পাওয়া যায়, না এখানে ব্যবস্থা খুব ভালো আছে। পনির টিক্কা পাওয়া যায়, সবই পাওয়া যায়, কিন্তু কিচ্ছু খাওয়ার ইচ্ছে নেই, পেটে কোনো জায়গা নেই। শুধুমাত্র টেস্ট করার জন্য একটা এই তন্দুর নেওয়া, চিকেন লেগ পিস নেওয়া তন্দুরের, কেমন করে সেটা জাস্ট দেখার জন্য, আর কোনো অন্য কারণ না। মানে খাওয়ার ইচ্ছা নেই, তা সত্ত্বেও খাচ্ছে, টেস্টটা কেমন সেটা দেখার জন্য। দেখো দুজনে শেয়ার করে এটা খাও, তুমিও খাও। চিংড়ির আইটেমটা বলেছিলে বুঝছো? না আর নিচ্ছি না কিছু, এটাতেই আর মানে ইচ্ছাই নেই, ইচ্ছাই নেই, মানে- খাওয়ারই ইচ্ছা নেই। আমার তো ভালোই লাগছে না। দারুণ করেছে দেখো, মানে প্রপার তন্দুর যাকে বলে, ভেতরটা এত সুন্দর ম্যারিনেট হয়েছে, মানে না, ভালো। এরকম না যে উপরে কাজ না। উপরে, অ্যাকচুয়ালি এদের দুপুরে রান্নাগুলো ভালো লেগেছিল আমার। হ্যাঁ আমার শুধু ওই তোমার ডালটা ডালটা আর একটু। দই বেগুনটা অতটাও ভালো লাগেনি, যেটা লাগেনি, কিন্তু বাদবাকি মাছের আইটেমগুলো, তারপর তোমার ওই আলু পটলের যে তরকারিটা করেছে অসাধারণ। দারুণ। রাতে রুটির সঙ্গে ছিল আলু আর বরবটি ভাজা, একটা চিকেন, একটা মিষ্টি, এ হচ্ছে রাতের খাবার। আর কেউ যদি ভাত নেয় ভাত দিতে দেবে, কেউ যদি সবজি খায় সবজি নেবে। গুড মর্নিং সবাইকে, সবাইকে সুপ্রভাত জানাই। এখন দাঁড়িয়ে আছি দুবলাগড়ি বিচে, সকালবেলায় এসেছি, সকালবেলা একদম নির্জন, সেরকম খুব কম লোক আছে, লোক নেই বললেই চলে, সেরকম খুব একটা লোক নেই। ঢেউটা কিন্তু দারুণ উপভোগ করছি এখানে, খুব সুন্দর লাগে ঢেউটা, কিন্তু সূর্যোদয়টা দেখতে পারলাম না, মেঘে ঢাকা আকাশ, চারদিক পুরো আকাশ মেঘে ঢাকা, কিন্তু ঢেউটা খুবই উপভোগ করছি, মানে সমুদ্রটা দারুণ হচ্ছে এখান থেকে, দারুণ লাগছে। ঢেউ আছে যে ধারণা ছিল না, যা মানে ভালো লাগছে সে আর বলে বোঝাতে পারতো না, শুধু মন চাইছে জলে নেমে যেতে,
এরপরে স্নান করবো ভাবছি, কিন্তু মানে ক্যামেরা গুটিয়ে তারপরে স্নানটা করব, নাহলে এটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে এখানে ক্যামেরায় নিতে পারলাম না। কিন্তু দুবলাগড়ি বীচ সত্যি অসাধারণ। আপনারা যদি কেউ আসেন নিশ্চিন্তে নিরিবিলি দুদিন কাটিয়ে যান, খুব ভালো লাগবে। সমুদ্রের ঢেউটাও ভালো আছে, সঙ্গে ঝাউবন, আদিম প্রকৃতি, সঙ্গে হাওয়া তো আপনার জন্য ফ্রি, গরম খুব একটা লাগছে না, সূর্য যখন উঠছে তখনও গরম লাগছে না, হাওয়ার জন্য বরঞ্চ ঠান্ডা লাগছে, খুবই ভালো লাগবে আপনাকে। নিরিবিলি নিশ্চিন্তে দুদিন অন্তত কাটিয়ে যান, আশা করি খুবই ভালো লাগবে, কথা দিলাম খুব ভালো লাগবে। সকালবেলায় চলে এসেছিলাম সূর্যোদয় দেখব বলে, কিন্তু কি করা যাবে, মেঘলা ছিল, সূর্যোদয়টা দেখতে পাইনি। আর মাঝে মধ্যেই সূর্যি মামা মেঘের আড়ালে চলে যাচ্ছে, আবার বেরোচ্ছে, যেন সেই লুকোচুরি খেলা চলছে আমাদের সাথে। সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছেন? সমুদ্রের কি গর্জন এখানে, দারুণ দারুণ লাগছে। আমরা মিস করলাম, আমরা আর একটা দিন থাকলে ভালো হতো গো। অসাধারণ, কতটা এলাকা জুড়ে ঝাউবনটা একটু দেখে নেন, যার শেষ আমরা দেখতে পাচ্ছি। যা ভিজে গেলাম, হে গেল, কি গেল, ভিজে গেলাম, জুতোটা ভিজে গেল। লাল কাঁকড়াগুলো সব পিছিয়ে উঠে চুপচাপ বসে আছে, না চড়াও না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না, কিন্তু সব লাল কাঁকড়া শাড়ি দিয়ে বসে আছে। সকালে জলখাবার চলে এসছে। সকালে জলখাবারে আছে লুচি, এটা হচ্ছে গিয়ে আপনার আলু পনিরের, আলু আর চানা মশলা, আলু আর মটরের তরকারি, চানা মশলা, এটা হচ্ছে ডিম সেদ্ধ আর একটা মিষ্টি, এটা আপনার প্যাকেজের মধ্যে থাকবে। না লুচি যতটা চাইবেন ততটাই পাবেন, লুচি তরকারি বাধ্যবাধকতা নেই, 3 পিস কি 6 পিসের কোনো ব্যাপার নেই, যা চাইবেন তাই পাবেন। একটা সুন্দর শিব মন্দির পড়বে, দারুণ, খুবই সুন্দর মন্দিরটা, একদম দারুণ, চূড়াটা খুবই সুন্দর। দুজন আছেন নন্দী ফিঙ্গি, দুজনই আছেন, একজন সাদা একজন কালো, কিন্তু মন্দিরটা এখন বন্ধ আছে বলে আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না। মন্দিরটা সুন্দর, দারুণ কারুকার্য করা মন্দিরটা, আপনারা অবশ্যই ভিজিট করবেন, মন্দিরটা ভালো লাগবে। রাস্তার উপরেই পড়বে যেতে, সুতরাং আপনাকে ড্রাইভে কোথাও যেতে হবে না, একদম রাস্তার উপরেই, খুব সুন্দর মন্দিরটা। এই মোহনায় এসে মনে হয় সময় থেমে গেছে। দূরে নারকেল গাছের সারি, জলরেখা বরাবর বালি আর কাদা মেশানো চর। ঝড়ের সময় সমুদ্র এগিয়ে আসে, আর ভাটার সময় নদী যেন একটু শ্বাস নিতে চায়। এখানে প্রতিদিন সূর্যোদয় এবং সূর্যাস্ত এক একটি আলাদা অভিজ্ঞতা। রঙিন আকাশ আর জলরশ্মির প্রতিচ্ছবি যেন শিল্পীর ক্যানভাস। মাছ ধরার নৌকা, স্থানীয় জেলেরা আর তাদের গানে মিশে থাকে এক গ্রামীণ ছন্দ।
দাঁড়িয়ে আছি মাছিচাক বলে একটা জায়গা। মাছিচাক নতুন একটা স্পট হয়েছে, আপনি নৌকা করে আপনাকে আইল্যান্ডে নিয়ে যাবে, ঠিক আছে। নিয়ে যাবে। তো আসলে এটা মিস করবেন না, এটা নতুন জায়গা কিন্তু খুবই সুন্দর জায়গা। আমরা এখন আমাদের জন্য লঞ্চ আসছে, লঞ্চে করে যাবো এখন আইল্যান্ডে গিয়ে কি আছে সেটা দেখাবো ওখানে গিয়ে। একদম নতুন, দুর্গাগুড়িতে অনেকবার এসছেন কিন্তু এটা একদম নতুন হবে, স্পটটা জেগে উঠছে। ভাটার সময় আসলে দেখা যায়, জোয়ারের সময় এটা আবার ঢুকে যায়, কারণ দেখতে খুবই সুন্দর লাগছে। তো দুর্গাগুড়ি অনেকে এসছেন, অনেকবার এসছেন, কিন্তু এরকম একটা সুন্দর জায়গায় তোমার এখানে সব মাছ ধরে এনেছে, মাছ বাছাইয়ের পর বুঝছে সব রকম মেলানো অনুষ্ঠান রয়েছে এখানে। সুন্দর থেকে মাছ ধরে এনেছে, এর মধ্যে মাছের সঙ্গে আর একটা সাপের মতো, ওটা কি বুঝতে পারছি না, সব রকম মাছই কোথা আছে, থেকে নাম? সব রকম মেলানো সব মাছ। হ্যাঁ কোপা। পাচ্ছি এখন আমরা মাছি দ্বীপের উদ্দেশ্যে, এই আমাদের লেক আছে মাছি দিদি তো দ্বীপে, করে এসছিস তো, ভালো করে। স্থানীয় বলছে মাছি দ্বীপ। তারপরে দুয়াদা দুটো নেয় বুড়িবালাম নদী শুধু নদী নয়, এটি এক ইতিহাস বহন করে। কথিত আছে এই নদীর ধারে বহু বছর আগে এক বৃদ্ধা মহিলা থাকতেন, যার নাম ছিল বুড়ি। তার নামেই নাকি নদীর নামকরণ হয়েছে। এই অঞ্চলে মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে, যা স্থানীয়রা আজও গল্পের মতো শোনায়। নদী আর সমুদ্র মিলনে যে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ইতিহাসও মিশে আছে। মোহনার পাড়ে ছড়িয়ে আছে ছোট ছোট জেলে পাড়া, এখানকার মানুষদের জীবন নদীর উপর নির্ভরশীল। এসে গেছে সুন্দরবন। সুন্দরবন, আরে এটা সুন্দরবন না, এটা দুবড়াগড়ি বীচ থেকে আমরা এখন এসেছি সাইড সিনে মাছি দ্বীপের ওখানে, নতুন একটা দ্বীপ, একেবারে মিনি সুন্দরবন। আপনারা তো অনেক জায়গা ঘুরেছেন, এখানেও ঘুরবেন, মানে সুন্দরবনের ফিলিংস পুরো এসে যাবে, একদম দারুণ লাগবে। এখানে যদি আসেন সুন্দরবনের ফিলিংস আসতে বাধ্য। এখানে মানে এত সুন্দর জায়গা, এত আইল্যান্ডটা এত সুন্দর, মানে পাশ দিয়ে আপনার সুন্দরবনের মতনই গাছপালা রয়েছে, সুন্দরী, গরান, গেরুয়া এইসব গাছপালাই রয়েছে। সব এখন জোয়ারের টাইমে সব জায়গায় জল ঢুকে গেছে, মানে আমার এই চ্যানেলে আজকে ফার্স্ট অ্যাপিয়ারেন্স। আপনারা এতদিন ট্রাভেল উইথ কল্যাণ ব্লগে কল্যাণকে দেখেছেন, নবনীতাকে দেখেছেন, নিশ্চয়ই ভাবছেন এটা আবার নতুন কে এলো। ধৈর্য ধরুন, জানতে পারবেন। তো প্রথমে বলি, আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটার কথা। সমুদ্রে এলে সমুদ্রের জলে স্নান করা সেটা খুব নর্মাল একটা ব্যাপার, কিন্তু এই যে বোটে ঘুরতে ঘুরতে, তাও আবার সমুদ্রের জলে চারিদিক থেকে গায়ে ছিটে এসে যাচ্ছে, সেই আমেজটা কিন্তু এখানে নতুন। সমুদ্রে এসে পকেট ভর্তি করে বালি নিয়ে বাড়ি ফেরা, এটা তো একটা খুব বড় সমস্যা। কিন্তু সমুদ্রের সাথে সাথে চারিদিকে ম্যানগ্রোভের আমেজ, মনে হচ্ছে যে মিনি সুন্দরবনে চলে এসেছি, এটা কিন্তু হবে। তাই এই নতুন নতুন যদি অভিজ্ঞতাগুলো করতে হয়, তাহলে আসতে হবে ধুবলাগড়ি বিচের একদম কাছে। আমরা যে রিসর্টে রয়েছি রিট্রিট, তার একদমই কাছে এখানে আমরা এসেছি। এখানে আমরা অটো করে এলাম, প্রায় 8 ঘন্টা মতো সময় লাগলো। এখন আমরা বোটে করে সমুদ্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, একটা নতুন রকম অভিজ্ঞতা এখানে হচ্ছে, খুবই ভালো লাগছে। আশা করছি আপনাদেরও এই নতুন অভিজ্ঞতা করতে খুব ভালো লাগবে। আর ওই যে প্রথমে যে প্রশ্নটা ছিল আমি কে, এটা জানতে হলে পরের ভিডিও গুলো দেখুন। আমাদের আপকামিং ভিডিও গুলো পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের যে সন্দেহ মনে জেগেছে সেটা ঠিক নিবারণ হবেই। আজকের জন্য বাই।
প্রায় আমাদের 8 ঘন্টার উপরে হয়ে গেছে নদীতে বোটিং করছি। ওদিকে সুন্দরবন দিকে আসা হয়ে গেছে, সুন্দরবন সাইডে যেতে গেছিল, সুন্দরবন বলতে পারে। এবার যাচ্ছি একটা দ্বীপে, খালি থেকে অনেকে যায় যোগ দ্বীপে, দ্বীপ দিয়ে রয়েছে সুন্দরবনে, অনেক দ্বীপ রয়েছে, এক একটা দ্বীপের সুন্দরবনে একটা এরকম রয়েছে। আমরা এখন যাচ্ছি একটা নতুন দ্বীপে, এটা সম্পূর্ণ নতুন প্রবেশ, মানে এরা ব্যবস্থা করেছে দ্বীপে যাওয়ার জন্য। এই দ্বীপে নিয়ে যাচ্ছে আমাদের ভাই, মোটামুটি আপনাকে ঘোরাবে ঘন্টা, এই আপনাকে ঘোরাবে দ্বীপে ঘোরাবে, সুন্দরবনের ওই জিনিস, সুন্দরবন যেটাকে বললাম দেখতে অনেকটা এরকম। কেন ঘোরাবে আপনার গণপে যদি আসেন ওখান থেকে আপনার নেমে হচ্ছে 500 টাকা করে। গাড়িতে যে কজন আসে কোনো অসুবিধা নেই, 500 টাকা নেয়। ড্রাইভার হয়ে গেলে আপনাকে নিয়ে চলে যাবে, যতক্ষণ না হবে ততক্ষণ ড্রাইভার আপনার জন্য দাঁড়িয়ে থাকবে, ওয়েট করবে। আর নৌকা ভাড়া যেটা, নৌকা ভাড়া 500 টাকা করে কমপ্লিট ফ্রি দেন, পার পার্সন 500 টাকা। কিন্তু 500 টাকা থেকে আমি এখন বলছি 500 টাকা অনেক বেশি এত সুন্দর লাগবে। 500 টাকা তখন মনে হবে কিছুই না, 500 টাকা আমার কাছ থেকে কম। একবার এসে ঘুরে যাবে, যখন আসবেন এই জায়গাটা মিস করবেন, জায়গাটা দারুণ লাগবে, খুবই সুন্দর লাগবে। শীতকালে আসলে আরো ভালো লাগবে। এসতে হলে এই পাখি কিনতে পারিনি, শীতকালে এখানে পাখি থাকে, অনেক রকম পাখি থাকছে। তাই বলছি সবাইকে বলছি জায়গাটা অদ্ভুত, একবার দেখে যাবে, অদ্ভুত জায়গা, খুবই ভালো লাগে। জলের সঙ্গে মাছ উঠে এসছে, জলের ঢেউর সাথে মাছ উঠে গেছে, বেচারা মাছগুলো সব মরে গেছে। এই জ্যান্ত মাছ ছিল একটা, ধরে ফেলে দিলাম, নাহলে এই দেখেন আরো এদের মোহনার চারিদিকে সব জলের ঢেউর সঙ্গে চলে আসে। খুবই অতিথিপরায়ণ, সহজ সরল জীবনযাপন। কেউ চাইলে এখানকার নৌকায় চড়ে নদীর গভীরতা অনুভব করতে পারেন। আরে বাবা, কি ঢেউ! জাল ফেলার দৃশ্য পুরো ভেঙে দিয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি, আমার পেছনে যেটা দেখছেন পুরো বঙ্গোপসাগর, আর আমার সামনে যেটা, এই সামনেটা হচ্ছে গিয়ে বুড়িবালাম নদীর মিলনস্থল, যেখানে এসে মিলিত হয়েছে। এখানে কিন্তু এটা, এই বীজটা কিন্তু একদম নতুন। আপনারা, আবার বলছি, আপনারা অবশ্যই আসবেন, খুব সুন্দর, রোদ কোনো গায়ে লাগবে না, দারুণ হাওয়া বইছে। আবার এই বীজটা মানে কি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না, এত ভালো লাগছে আমার, খুবই সুন্দর লাগছে। আমি তো অনেক বছর আগে, 10 বছর আগে জম্বুদ্বীপে গেছিলাম, তখন বেশ ভালো লেগেছিল, আর জম্বুদ্বীপটা খুব সুন্দর লেগেছিল। আর এইবারে ভালো লাগলো, এই বীজটার এখনো নামকরণ এরা করেনি, এরা একদম মানে কি কোনো নাম দেয়নি। ওইটা যেটা প্রথমে উঠেছি সেটা মাছি দ্বীপ ছিল, কিন্তু এই দ্বীপের কোনো নাম নেই। সমুদ্রের জল বারবার এসে আমাকে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে, একেবারে বারবার বঙ্গোপসাগরের জল আসছে, নিজের মতো করে ঢেউ চলে যাচ্ছে, আপন বেগে চলছে, আপন মনে আপন খেয়ালে। এত সুন্দর জায়গাটা, মানে নিরিবিলি, নিশ্চিন্তে, কেউ নেই, ধুধু পাখিরা উড়ে বেড়াচ্ছে, মাছ ধরে খাচ্ছে, কোনো সময় মাছ আসছে, দারুণ লাগে, খুব সুন্দর পরিবেশ। এবার বলি কিভাবে এখানে আসবেন। আপনাকে প্রথমে আসতে হবে দুবলাগুড়ি অথবা বাগদা বিচ। সেখানে আপনি যে ক্যাম্পে থাকবেন সেই ক্যাম্পে বললেই ওরা গাড়ির ব্যবস্থা করে দেবে। সেই গাড়িতে করে আপনি পৌঁছাতে পারবেন মাছদ্বীপ কিংবা মাছিদ্বীপ। সময় লাগবে মাত্র 20 থেকে 25 মিনিট। ভীষণ সুন্দর চারিদিকে, এক তো বললোই যে ওই পাশটা সমুদ্র, ওই পাশটা নদী। তা জানি না কারা কারা এসছেন, কমেন্টে বলবেন যারা এসছেন। এখন রয়েছে এরকম মানুষজন আসা শুরু হয়ে গেলে জানি না কেন পাবে। আমরা সুন্দরবনে গেছিলাম যখন অনেক বছর আগে, তাই বলছি যদি এই দ্বীপটার সৌন্দর্য উপভোগ করতে থাকেন, মানে চান আর কি, তাহলে অবশ্যই চলে আসবেন। দারুণ জায়গা, দারুণ, এবং ভীষণ ভালো লাগবে। এত সুন্দর দ্বীপটা। পোজ দিচ্ছে, লাল কাঁকড়াও দেখে, ও পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে, দিক যাচ্ছে না।
বলছে আমাকে এদিক দিয়ে একবার নে, একবার ওদিক দিয়ে নে। হ্যাঁ। ছবি তোল, ওই জন্য ওই দেখো ঘুরে যাচ্ছে। হ্যাঁ, ঘুরে ইমা, এই জায়গাটা কেমন দেখো। নরম। পৃথিবীর যে 3 ভাগ জল 1 ভাগ স্থল, সেটা কিছুটা আস্তে আস্তে অনুভব করলাম। চারিদিকে যত দূর চোখ যাচ্ছে শুধু জল আর জল। একদিকে তো এখানে সমুদ্র দেখতে পাচ্ছি, আর ওইদিকে আবার নদী, আর মাঝখানেই ছোট ছোট দ্বীপগুলো তৈরি হয়েছে। পড়েছিলাম ভূগোলের বইতে, আজকে কিছুটা চোখ থেকে বুঝতে পারলাম। আর তার সাথে আস্তে আস্তে যেটা লক্ষ্য করলাম, যেখানে অনেক মানুষেরই জীবিকা হচ্ছে মাছ ধরছে, দেখছিলাম বিভিন্ন জায়গায় ওরা মাছের জাল ছড়িয়ে রেখেছে। তো আমি সমুদ্রদেবের কাছে একটাই প্রার্থনা করব, সবাই যেন সুস্থভাবে বাড়ি ফিরে যায়। যে পরিবারের জন্য এই রে ভিজিয়ে দিয়ে চলে এই গেল। যা 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 সমুদ্রের ঢেউ পুরো ভিজে গেছে। বলতেই সমুদ্রদেবের সাথে যেটা বলছিলাম, যে যে মানুষগুলোর জন্য, যে পরিবারের জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের এত দূর দূর চলে যাচ্ছে মাছ ধরতে, তারা যেন সুস্থভাবে বাড়ি ফিরে যায়। আর সত্যি কথা বলতে এই শহরের যানজট থেকে দূরে এই যে জায়গাটায় আসা, মনে হচ্ছে আর বাড়ি না ফিরি, এখানেই থেকে যাই। এই জন্য সবাইকে কিন্তু একটা ব্যাপার আমি সাবধান করব, এই জিনিসটা থেকে আপনি কিন্তু লাইফ জ্যাকেট পরেও বাঁচতে পারবে না। কি বলুন তো, আসলে এখানে এলে আর বাড়ি ফিরতে মন চাইবে না। তারপরে আর কি, কাজ মাথায়, যদি 10 বৃষ্টি বাড়ি ফিরেও যাই, তখন কিন্তু কাজে বসাতে বেশ কয়েকটা দিন সময় লাগবে। কিন্তু কথায় আছে, সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়। তাই কিছু তো করার নেই, এই আমার যাওয়ার সময়ও হয়ে গেল। কিন্তু এখানে প্রকৃতির যে সৌন্দর্য, তা এমন ভাবে ফিরিয়ে রেখেছে যে সময়ের কোনো টেরই পেলাম না। আর অন্যদিকে আবার নদীর স্রোতে কিন্তু একটা মজার ব্যাপার রয়েছে। যেমন ধরুন, ভাটার সময় কিন্তু এই দ্বীপগুলো দেখা যায়, জোয়ারের সময় কিন্তু আবার দেখা যায় না। প্রকৃতির কি সুন্দর খেলা বলুন। আর চারিপাশটা এতটাই ভালো লাগছে, ওই যে সাবধান করলাম, আবার ওই একই জিনিসে সাবধান করব, এখান থেকে কিন্তু আর বাড়ি ফিরতে মন চাইবে না। এই দেখো বালি কিভাবে উঠছে, দেখো হাওয়া, হাওয়ার কি দাপট দেখেন। বালি সেই মানে মরুভূমির মতো উড়ে যাচ্ছে, দেখেন পুরো মরুভূমির মতো উঠছে। মরুভূমিতে যে বালি ওড়ে ওইভাবে উঠছে। দারুণ সুন্দর সময় কাটালাম আমরা সকাল থেকে। এখন প্রায় বাজে হচ্ছে কটা, এখন 10টা বাজে। মোটামুটি ঘন্টা 1.5 আমরা সময় কাটালাম এখানে। খুবই ভালো লাগলো, মানে এত সুন্দর জায়গাটা। এখনো পুরো নামিনি, আমরা পাহাড়ের দিকে যাচ্ছি, যেখান থেকে উঠেছিলাম তার উদ্দেশ্যে যাচ্ছি। খুবই সুন্দর লাগবে, আপনারা অবশ্যই একবার এসে ঘুরে যাবেন। আশা করি নিরাশ হবেন না জায়গাটা নিয়ে, আমি যা বললাম আশা করি নিরাশ হবেন। জায়গাটা সত্যি যদি আপনি প্রকৃতিপ্রেমী হন, নিঃসঙ্গতা পছন্দ করেন আর ভিড় এড়িয়ে শান্তি চান, তাহলে বুড়িবালাম নদীর মোহনা আপনার জন্য আদর্শ। তবে কিছু বিষয় খেয়াল রাখা দরকার। বর্ষার সময় এড়িয়ে চলুন, কারণ জল অনেক বেড়ে যাবে। সূর্যাস্তের আগেই ফিরে আসা ভালো। স্থানীয় গাইড থাকলে আরও ভালোভাবে জায়গাটি উপভোগ করা যায়। ক্যামেরা অবশ্যই আনবেন, কারণ এমন সৌন্দর্য বারবার ধরা পড়ে না। কেমন নিয়ে তো এখানে এসে একদম মানে নতুন করা হলো, যেটা এটা কোনো ভিডিওতে আছে কিনা বলতে পারবো না, কিন্তু এটা একদম সম্পূর্ণ অফিসিয়াল, একদম নতুন ভাবে জিনিসটাকে এনজয় করছি আমরা নতুন জায়গায় এসে। একটা এদিকে জল, এদিকে আবার জল, মাঝখানে আইল্যান্ড হয়ে গেছে। মাঝখানে বিশাল মাঠ মতো, মানে প্রচুর বড় মাঠ, আইল্যান্ড। মোহনার পাড়ে ছড়িয়ে আছে ছোট ছোট জেলে পাড়া। এখানকার মানুষদের জীবন নদীর উপর নির্ভরশীল। মাছ ধরা, শুকনো করা, বিক্রি সবই এদের মোহনার চারপাশেই ঘোরে।
স্থানীয়রা খুবই অতিথিপরায়ণ, সহজ সরল জীবনযাপন। কেউ চাইলে এখানকার নৌকায় চড়ে নদীর গভীরতা অনুভব করতে পারেন, কিংবা বিকালের দিকে জাল ফেলার দৃশ্য উপভোগ করতে পারেন।